আজকে আবার আমরা চলে এসেছি অন্য আরেকটি গল্প নিয়ে। এই গল্পটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। গল্পটির নাম সংসার সীমান্তে। ইতিপূর্বে আমরা যে দুটি গল্পের পাঠ করেছি তার থেকে এই গল্পটি সম্পূর্ণ আলাদা, কিন্তু খুব সুন্দর একটি গল্প। এই গল্পে দুঃখ, বেদনা, হাসি, ঠাট্টা, প্রেম সবই আছে। ভীষণভাবে মনকে আকৃষ্ট করা একটি গল্প। তাহলে এই গল্পের পাঠ শুরু করা যাক। সত্যই এই কাহিনী দেখিতে ইচ্ছা করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন, তাহাদের কথা লিখিবার অধিকার আমার নাই। যাহাদের জন্য লিখিতেছি তাহারাই যে শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়। এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমাদের আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ে উদ্বৃত্ত আমাদের আর কতটুকু? নিজেকে ছাড়াইয়া আশপাশের কয়েকজনকে বিলাইতেই তো তাহা ফুরিয়াইয়া যায়। আর উদারতা, এই শব্দটিকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি। তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি। বিশ্রী বাদলের রাত, সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়াছে। গভীর রাত্রেও তাহার বিরাম নাই। কয়দিনে এই বৃষ্টি থামিবে কে জানে। শহরের এক প্রান্তে যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে, সাধারণ অবস্থাতেই তাহাতে চলার দায়। গরুর গাড়ি ও মোটর গাড়ির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহার বর্ণনা করা কঠিন। দিন রাতের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরও শ্রী ফিরিয়াছে। পাশের নর্দমার সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই। রাস্তাটির নাম নাই বা বললাম। দুই পার্শ্বে যে কুৎসিত খোলা ও টিনের চালের ছাওয়া খুপড়িগুলি তাহার শোভাবর্ধন করিয়াছে, তাহাদের চেহারা হইতে রাস্তাটির পরিচয় মিলিবে। গভীর বাদলের রাত্রে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়। যেটুকু ছিল বৃষ্টিতে তাহাও নষ্ট হইয়া গিয়াছে। সেই অবিশ্রান্ত বর্ষণ ধ্বনিমুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটি চালার সামনে স্তিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবিয়া চলিতেছে। বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুটি হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে, তাহার দুরাশার বুঝি আর অন্ত নাই। কিংবা হয়তো হতাশার শেষ সীমায় সে আসিয়া পৌঁছিয়াছে। তাহার মৃত মনের কাছে বাহিরের দুর্যোগের কোনো অর্থই আর নাই। প্রত্যয়ের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে প্রতীক্ষায় সে বসিয়া আছে। কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাহাকে ভালো করিয়া দেখা যায় না। হাত দিয়া শিখাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে। সত্য কথা বলিতে কি, দেখিবার আর সেখানে কিছু নাই। কোনো দিন তাহার দেহে ও মুখে প্রাণের শিখার দুটি ছিল কিনা তাহা সন্দেহ হয়। ধূম ও কালি এখন তার সর্বস্ব। নারীত্ব ও যৌবনের যে সে একটা বিকৃতি মাত্র। ভিতর হইতে নিদ্রাজড়িত কণ্ঠে কে একবার বলিল, হ্যাঁ লা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? এই বৃষ্টিতে যে পথে কুকুর বেরাই না। দরজা হইতে রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় যে উত্তর দিল, অন্য সময় হইলে তাহা হইতেই একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত। কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলি বলা হইতেছিল, নিদ্রার ঘরে সে বোধ হয় ভালো করিয়া শুনিতে পায় না। আগামীকালের জন্য মুখরোচক কলহটি যে মুলতবি থাকিল, এমনই হইতে পারে। গায়ের কাপড় আরেকটু ভালো করিয়া জড়াইয়া রজনী দরজাতেই তেমনিভাবেই বসিয়া রহিল। কাপড় চোপড় তাহার ভিজিয়া একাকার হইয়া গিয়াছে। যেখানটায় পা রাখিয়াছিল সেখানে কাদাই হইয়াছে প্রচুর। পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল। তবু ইহার মধ্যে রজনী উঠিল না। হয়তো এই দুর্যোগের রাত্রিতেও মাতাল হইয়া কেউ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে। নেশার ঝোঁকে সে তো আর বাদ বিচার করিবে না। আরও ঘণ্টা কতক এইভাবেই কাটিয়া গেল। হঠাৎ রজনী সচকিত হইয়া কান খাড়া করিয়া রহিল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাহাদের রাস্তার যে ধারে কিছুতে অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে, হোলার চালা পরিত্যাগ করিয়া একটি দুইটি কোঠা ও ভদ্র গৃহস্থ বাড়ির দুপাশ পাইয়াছে, সেখান হইতে যেন কাদার ভিতর কার পদশব্দ পাওয়া যাইতেছে। পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল। না, কোনো মাতালের পায়ের শব্দ এ নয়। কাদার ভিতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয়। রজনী নিরাশ হইল।
জলবৃষ্টির ভিতর দিয়া কেহ যে ঊর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে না, ইহা ঠিক। একলা বসিয়া থাকিয়া একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল। ভয় অবশ্য তাহার অমূলক। মানুষের কাজ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই। জীবনের চরম ক্ষতি তাহার হইয়া গিয়াছে। রজনী জোর করিয়া বসিয়াছিল। হঠাৎ অন্ধকারের ভিতর হইতে কৃষ্ণকায় একটি লোক বিশাল মূর্তি বাহির হইয়া আসিল। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছে আসিয়া সে থামিয়াছে। পিছন থেকে একবার সে ফিরিয়া চাইল। তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়ে তাহার কাছে আসিয়া চাপা গলা স্বরে তাড়াতাড়ি বলিল, চ, তোর ঘরে চ। রজনী সত্যিই এই আকস্মিক সম্ভাষণে বিহ্বল হইয়া পড়িয়াছিল। প্রথমটা সে কোনো কথাই বলিতে পারিল না। স্থাণুর মতো সেখানে বসিয়াছিল, সেখানেই নিশ্চল হইয়া রহিল। কিন্তু তাহার বাকস্ফূর্তি হইবার পূর্বেই লোকটি অদ্ভুত এক কাণ্ড করিয়া বসিল। হঠাৎ নিচু হইতে ফু দিয়া তার কেরোসিনের আলোটি নিভাইয়া দিয়া বলিল, ঢং করে তবু বসে আছি দেখো, কই তোর ঘর? এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিতে উঠিয়া যাইতেছিল, কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখ হাত চাপা দিয়াছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটি চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ভয় নেই, চেঁচাস না। রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাছটা চাপিয়া ধরিয়া আছে। বেশি জোর জবরদস্তি করিলে বুঝিয়া টিপিয়া মারিয়াই লইবে। অগত্যা বাধ্য হইয়াই সে চুপ করিল। লোকটা নিজে উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়ে আবার বলিল, কি এইখানে দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যই ভয় পাইয়াছিল, বলিল, না, তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া লইয়া এক হাত দিয়া তাহা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, দূর, কোথায় যাব এত রাতে? আরও কিছু সে বলিতে যাইতেছিল, হঠাৎ বাইরে রাস্তায় কয়েকজনের পদশব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটির ভাবভঙ্গি একেবারেই বদলাইয়া গিয়াছে। সে মুহূর্তে রজনীর মুখে হাত ঢাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল, টু শব্দটি করেছিস কি খুন করে ফেলব। রজনী অবশ্য চেষ্টা করিলেও শব্দ করিতে পারিত না। লোকটা যে জোরে তার হাত চাপা দিয়াছে। বাহিরের পদশব্দ তাহাদের দরজার কাছে আসিয়া বুঝি খানিক থামিল। কয়েকটা লোক কি যেন বলাবলি করিতেছিল। তাহার পর আবার পদশব্দ দূরে মিলাইয়া যাইতে তাহাদের হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল, কেমন ভয় দেখিয়া দিলাম, দেখলি? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার নয় তাহা রজনী বুঝিয়াছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিলেও সে মৃদুস্বরে একবার আপত্তি জানাইয়া বলিল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হাসিয়া উঠিল, হো, শরীর তো বেজায় খারাপ, তাই বাদলা রাতে রাস্তার ধারে হাওয়া খাচ্ছিলি না? নে, চেনালি রাখ, কোথায় তোর ঘর? নিরুপায় হইয়া রজনী বলিল, দাও, টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তাহার হাতের মধ্যে সত্যই একটা টাকা গুজিয়ে দিয়া লোকটি বলিল, নে, হলো তো? রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠিয়া তাহার ঘরের চাবি খুলিল। ঘর বইলে তাহাকে অতিরিক্ত সম্মান দেওয়া হবে। দুধারে দুই টিনের পার্টিশনের মধ্যবর্তী খানিকটা অপরিসর মাত্র মেঝেতে কোনো কালে বোধ হয় সিমেন্ট দেওয়া হইয়াছিল। এখন তাহার চিহ্নও নাই। নোংরা একটি বিছানা ও একটি ভাঙা তোরঙ্গই অবশ্য অধিকাংশ স্থান জুড়িয়া আছে। মেঝের বাকি অংশে যেটুকু দেখা যায় তাহা বহুদিনের বহু মানুষের পদাঘাতে ক্ষতবিক্ষত। উপরে খোলার চাল, সেখানকার একটি বাঁশ হইতে তার দিয়া টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেন লণ্ঠনটি মিটমিট করিয়া জ্বলিতেছিল। রজনী ঘরে ঢুকিয়া তার আলোটাই একটু বাড়াইয়া দিল। তাহার আলোকের অভাব কিন্তু দূর হইল না। শিখাটি আরও বেশি ধূমগিরণ করিতে লাগিল মাত্র। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানার একটা বালিশের উপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছিল। রজনী তাহার দিকে চাহিয়া বিরক্ত হইয়া বলিল, কি করলে বলো তো? জুতাটা বাইরে খুলে রাখিয়ে আসতে হতো না? সমস্ত ঘর যে কাদায় কাদায় হয়ে গেল, এ মুক্ত করবে কে? সত্যই লোকটা ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তায় প্রচুর কাদা ঘরে আসিয়া ঢুকিয়াছে। ঘরে আসিয়া লোকটার চেহারা ও মেজাজ দুই যেন বদলাইয়া গিয়াছে মনে হইল। রজনীর কথায় হাসিয়া জুতা জোড়া পা হইতে খুলিতে খুলিতে সে বলিল, ইস, কি আমার রাজপ্রসাদ রে!
জুতোর কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলোর পেছনে কিন্তু আঘাত করিবার ইচ্ছা আছে বলিয়ে মনে হইল না। গলার স্বরেও বলিবার ভঙ্গিতে হাসিয়ে ফেলিয়ে রজনী বলিল, তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? ছেঁড়া জুতো দুইটা পা হইতে খুলিয়া উপর করিয়া ধরিতেই পোহাখানেক ময়লা জল তা হইতে বাহির হইল। লোকটা হাসিয়া বলিল, এমন জুতার তুই নিন্দা করিস? দেখেছিস, এ ডাঙ্গার হলো জুতো, আর জলে নামলেই নৌকা। ময়লা জলে ঘরটা আরও নোংরা হইয়া যাইতেছিল, কিন্তু এবার রজনী রাগ করিয়া ভুলিয়া গেল। লোকটাকে এই সময়ের মধ্যে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়াছে। বাহিরে যাহাকে যতখানি বিশালাকার মনে হইতেছিল ততখানি জবরদস্ত চেহারা তাহার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন একটু পাকাইয়া গিয়াছে। হাত পায়ের শিরগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়াল হইলে একটু যেন কুৎসিত নয়। চোখ ও ঠোঁটের কোণে সর্বদা একটু হাসির ভাব লাগিয়া আছে, নির্দোষ ব্যাঙের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্যেই একেবারে আকর্ষণ শক্তি হারায় নাই। বয়স অবশ্য তাহাকে দেখিয়া বুঝিবার উপায় নাই। রজনীর মনে হইল 30 হইতে 40-এর মধ্যে যে কোনো বয়স তার হইতে পারে, কিন্তু যাহা হোক লোকটার স্বাস্থ্য ও শক্তি অটুট আছে। লোকটা তার ভিজা জামা খুলিতেছিল, বইল, শুকনো একটা কাপড় থাকে তো দে, পরি। শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি ভিজে কাপড়ে থাকি, বলিয়া রজনী হাসিল। ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হইয়া তাহার দিকে চাহিল। তাছাড়া কি করব? লোকটা হু বলিয়া চুপ করিয়া রহিল। বিছানার উপর ন্যাকড়া জড়ানো একটা কি জিনিস পড়িয়াছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়িয়া বলিল, ওতে কি আছে দেখি। এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটিয়া যাইবে কে জানিত। নিমেষের মধ্যে পুটুলিটাকে রজনীর নাগালের বাইরে সরে এসে ক্রুদ্ধ হইয়া বলিল, খবরদার বলছি, ও ধারে হাত বাড়ালে হাত ভেঙে দেব। খড়খড় করিয়া রজনী জবাব দিল, ইস, কি আমার 7 রাজার ধন নিয়ে এসেছিস, ছুলে ক্ষয়ে যাবে। লোকটা এই কথার উত্তর দিল না। পুটলিটা নোংরা একটা বালিশের তলায় রাখিয়া তাহার উপর মাথা দিয়া শুইয়া পড়িল। কথায় বার্তায় এতক্ষণ তাহাদের পরস্পরের প্রতি সান্নিধ্য বিরোধের ভাব যেটুকু কাটিয়া গিয়াছিল সেটুকু আবার এখন ঘনাইয়া আসিয়াছে মনে হইল। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও পীড়নের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হইতেছিল। সে তো তখন ইচ্ছা করিল চেঁচাইয়া বাড়ির সকলকে জাগিয়া তুলিতে পারত। লোকটা কিন্তু এক মুহূর্তে তাকে গলা টিপে ধরিয়া মারিয়া ফেলিতে পারিত না। এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সহিত সারা রাত একত্র কাটাইবার চিন্তায় রজনীর ভয় করিতে লাগিল। লোকটা খুনের ডাকাত, কে জানে। সারা রাত সে জাগিয়া কাটাইবে বলিয়া সংকল্প করিল। ঘরের দরজার ভিতর হইতে চাবি দিয়া চাবিটি গোপনে আঁচলের খুঁটে বাঁধিয়া আলো নিবাইয়া তখন সে শুইয়া পড়িল। তখন রাত 2টা। অনেক রাত পর্যন্ত সে জোর করিয়া জাগিয়াছিল, কিন্তু ভোরের দিকে শরীর আর সহিল না। কখন সে ঘুমিয়া পড়িয়াছে তাহার মনে নাই। সকালে সচকিত হইয়া চোখ খুলিবার সঙ্গে সঙ্গে রজনী টের পাইল বাড়িতে ভীষণ হট্টগোল বাঁধিয়াছে। বাড়ির অন্যান্য অধিবাসীরা তাহার রাত্রের অতিথির কথা জানে না। কয়েকজন তাহার ঘরে ঢুকিয়া তীব্রস্বরে ভর্ৎসনা করিতে শুরু করিয়াছে। হ্যাঁ লা, তোর আক্কেল কি বল দেখি? সদরচর্য হাট করে নিজের দরজা খুলে দীপ্তির নাক ডাকিয়া ঘুমাচ্ছিস? রজনী ধর্মড় করিয়া এবার বিছানায় উঠিয়া বসিল। সত্যই ঘরে কেহ কোথাও নাই, দরজা সত্যিই খোলা। কে আরেকজন বলিল, আমরা সবাই তো বেহুশ হয়ে ঘুমাচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তাহার আঁচল হইতে চাবি লইয়া যে দরজা তালা খুলিয়াছে, টাকাটি লইতেছে কিন্তু ভোলে নাই। রজনীর সমস্ত মুখ কঠিন হইয়া উঠিল। অশ্রু উৎস একেবারে শুকাইয়া না গেলে সে বুঝিয়া কান্দিয়াই ফেলিত, কিন্তু তবু কাহাকেও সে কিছু বলিল না। এই নির্ধারণ প্রবঞ্চনার কথা কাহাকেও বলিতেও সে হাস্যাস্পদ হইতে চাহে না। তাহাদের রাস্তারই এক গৃহস্থ বাড়ির গতরাত্রে শীত কাটিবার চেষ্টা কাহারা করিয়াছিল বলিয়া দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখনও মনের সন্দেহ যে মনেই চাপিয়া রাখিল। বিশাল পৃথিবীর 2টি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমনই স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই একাধারে প্রথম ও শেষ হইতে পারিত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্যরূপ। দুপুরবেলা রজনী তখনও রান্নার আয়োজন চলিতেছে।
সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকাইয়া উঠিল। লোকটা দিব্য ভোল ফিরিয়া আসিয়াছে। ফর্সা কাপড়, গায়ে জামাটাও বোধ হয় নতুন। তালিমারা জুতাটার আর কিছু না হোক বেশ করিয়া কালি মার খাইয়া চকচকে করা হইয়াছে। মাথার ঝাঁকড়া চুলের মাঝখান দিয়া লম্বা টেরি কাটা। তবু রজনী চিনিল। লোকটা দরজায় দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছিল। রজনী মুখ তুলিতেই কাছে আসিয়া বলিল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে সহসা রজনীর শরীর রিড়ি করে উঠিল। জীবনের উপর, ভাগ্যের উপর যত আক্রোশ তাহার মনের মধ্যে জমা হইয়াছিল, সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে। কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তাহার দিকে ছুঁড়িয়া মারিল। নোড়াটা লাগিলে কি হয়তো বলা যাবে না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময়ে লোকটা মাথাটা সরাইয়া লইয়াছে। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনের টিনের দেওয়ালে গিয়া লাগিল। আশেপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হা হা করিয়া ছুটিয়া আসিল। লোকটা তখনও দাঁড়াইয়া হাসিতেছে। নোড়াটার আঘাতটা ফসকাইয়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইলেও রজনীর রাগ তখনও যায় নাই। চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানিতে লাগিল যে এই বদমাস লোকটাই সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়ির শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে টাকা খুলিয়া পালাইয়াছে। তাহাকে ধরিয়া পুলিশে দেওয়া হোক। চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়ে এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হইয়াছে। লোকটা এমন কাণ্ড হইবে বোধহয় আশা করে নাই। মুখের হাসির ভান করিলেও সে এবার পালাইবার পথ খুঁজিতেছিল। কিন্তু এতগুলো লোক তাহাকে একা পাইয়াছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তাহারা এমন মজা ছাড়িবে কেন? একজন হঠাৎ সাহস করিয়া তাহার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া বলিল, সালা চোর, আবার ভদ্রলোক সেজে এসেছে। আর যায় কোথায়? অন্য সকলে বোধ হয় এই প্রেরণাটুকুরই অপেক্ষায় ছিল। সকলে মিলিয়া লোকটার উপর ঝাঁপাইয়া পড়িল। কিল, চর, লাঠি যে যাহা পাইল মারিতে কসুর করিল না। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে বুঝিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু মারও যে সেই জন্য বেশিই খাইল। তাহার জামা কাপড় ছিঁড়িয়া আধমোড়া না করিয়া দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেউ নিরস্ত হইল না। বোধ হয় হাঙ্গামার ভয়েই শুধু পুলিশে দিতে বাকি রাখিল তারা। রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে। এখনো দাওয়ার উপর দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতেছিল। আঁচল থেকে টাকা খুলে নেবে না, পাজি বদমাস কথাকার। বাড়ির বাহিরে তখনও পথিকদের ভিড় জমাইয়া গিয়াছে। অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যে ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছিল। নানাজনে নানা রকম মন্তব্য করিতেছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠানের উপর পড়িয়া গায়ের মাথার অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইতেছে। কাতরভাবে সে ঢুকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। আরেকজন বলিল, পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না বাপু। চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কে? আর মার বলে মার, লোকটা তো মরে গেছে। কথাটা মিথ্যে নয়, যুক্তও বটে। যাহারা এতক্ষণ সোৎসাহে হাত চালিয়াছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল। জনমতের গতি ফিরিয়াছে। একজন বলিল, চোর বলে যে মারলে, চোর চিনলে কে শুনি? চোর কি ওর গায়ে লেখা আছে? বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল, তুমি তো আচ্ছা লোক হে, মার খেয়ে চুপ করে পড়ে আছো। থানায় চলো, একটা ডায়েরি করে আসি, মারার মজাটা সব টের পেয়ে যাবে। উঠিবার শক্তি ছিল না বলিয়াই বোধহয় লোকটা আর কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রইল। যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেই পুলিশের ভয়ে ডাকটা তখন রজনীর উপর গিয়া পড়িয়াছে। বাড়ির ভিতর হাঙ্গামা হইবার ভয়ে বাড়ির স্বামিনী ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রজনীর কাছে আসিয়া ঝঙ্কা দিয়া বলিল, দোস্ত এই মাগির, চোর চোর বলে পাড়া মাথায় করে তুললে কে? এখন ঠেলা সামলাক। রজনীর গালাগাল খানিকটা আগেই বন্ধ হইয়া গিয়াছে। সমস্ত ব্যাপারটার পরিণতি দেখিয়া ভয়সে কাঠ হইয়া দাঁড়িয়াছিল। দু একজন প্রহিত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করিবার জন্য পিড়াপিড়ি করিতেছিল। বাড়িওয়ালি আবার তীব্রস্বরে বলিল, ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়, লোকটা ওখানে পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না, না?
কেন বলা যায় না, রহিত হইয়াও থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই। বাড়িওয়ালি ধমক খাইয়া ভয়বিহ্বল রজনী তাহাকে আসিয়া তুলিয়া ধরিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তাহারই ঘরে গেল। থানায় খবর দিয়া অন্যায়ের প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইহাতে খুশি হইতে পারিল না। বাহিরের দরজার কাছে ঘোর অনেকক্ষণ ধরিয়া চলিল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়া রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হইয়াছিল। রজনীর ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান উপদেশ দিয়া যখন বিদায় হইল, তখনও রজনী জল দিয়া তাহার ক্ষতস্থানগুলি ধোয়াইয়া দিতেছে। বাড়িওয়ালি চলিয়া যাইবার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল। ভিত পাংশুমুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিতে লাগিল। রজনী বলিল, উঠছ কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল, থানায় যাব না রে, যাব না, ভয় নেই। পেটটাই বড় বেদনা, বেটারা জোরে লাথি মেরেছে, একটু সেক দিতে পারিস? রজনী তাহারই আয়োজনেই বাইরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনিই কাটাইয়া রইল। লোকটা কয়দিন ধরিয়া রজনীর ঘরেই আসে আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর, যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়া সেবা করিতে হইতেছে। ব্যাপারটার সমস্ত দোষ তাহার ঘাড়ির উপর চাপাইয়া বাড়ির লোক সকলে নিশ্চিন্ত হইয়া গিয়াছে। ঘরে বসিয়া একটা লোকে দিনের পর দিন শুশ্রূষা করার রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়াছিল বলিয়া কোনো মতে চলিতেছে। রজনী এ দায় হইতে কোনো রকমভাবে নিষ্কৃতি পাইলে বোধহয় বাঁচে। পুলিশের ভয়ে সম্ভবত এসে এ পর্যন্ত কোনো উচ্চবাচ্চা করিতে পারে না। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটা যে সরিবার কোনো লক্ষণ নাই। রজনী ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পটি খুলিতে খুলিতে সে মুখ ঝামটা দিয়ে বলিয়াছে, ভেটকেলমি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক। যা হয় হোক, এটা পুলিশের ব্যাপার সম্বন্ধে। রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দিল, পারবি নাকি? এতগুলো করকরে টাকা কি মাগনা দিলাম? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়াছিলি। 8 দিন ধরে ওষুধপত্তি সব 5 টাকাই হচ্ছে। কেমন নাই বা হলো, তুই দিবি টাকা। হাতের হাত করা থেকে বেঁচে গেছিস জানিস। রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলে, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে, যা না তুই পুলিশে। আমিও বলতে জানি, শীতকাঠি দিয়ে প্রথম দিন যে ঘরে ঢুকেছিলি মনে নেই? লোকটা রাগিয়া বলে, তুই দেখেছিস? দেখিনি আবার? সেদিন পুটুলির ভেতর কি ছিল? তারা কি আমার ঘরে তো ঢুকেছিলিস লুকাতে, বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল হবে বলে, বুঝেছিস তো বুঝেছিস, অঘোর দাস কাউকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর একসময় বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অম্বল রাঁধতে পারিস? রজনী ঝংকার দিয়া বলে, হ্যাঁ পারি তো, উনুনের ছাই রাঁধতে পারি, শখ কত, ঘায়ে পু শুকাচ্ছে না, অম্বল খাবে? অঘোর সারিয়া উঠাইয়াছে, কিন্তু এখনো এ আশ্রয় পরিত্যাগ করে নাই। দিনে রাতে রজনীর সঙ্গে রোজ তাহার নিয়ে ঝগড়া বাঁধে। রজনী গালাগালি দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হস তো মুড়ে ঝাঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতঃকাল হইতেই সেই রজনীর আর মুখ দর্শন করিবে না। কিন্তু যাই যাই করিয়া যাওয়া হইয়া উঠিতেছে না। ছন্নছাড়া জীবন স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়াই ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান তাহার কখনো মেলে নাই, তাই যাইতে তাহার সহজে মন ওঠে না। রজনী অন্য সময় গাল পাড়িলেও সকালবেলা ঝাঁটা মারিবার তাড়াইবার কথা গ্রামজুড়ি ভুলিয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকখানা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে। কিন্তু সেই সঙ্গে ফরমাস যাহা তাহা করিয়াছে তাহাও বড় কম নয়। রজনী টাকা কয়টায় রাগের মাথায় মেঝের উপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি,
আমি কি তোর কেঁদা বাঁধি যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়ে দেওয়ায় প্রথমটাই মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে, দেখ, লোক আমি বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু তাহার খানিক বাদে তাহার কাছে আসিয়া পিঠে হাতে বুলাইয়া বলিয়াছে, আহা, রাগ করিস কেন? তুই রাঁধিস ভালো, তাই না বলছি। সাত করে কি এখানে পড়ে থাকি? তোর রান্না খাওয়ার পর মুখে আজ কিছু রোচে না যে। থাক, আর আদিক্ষেতার দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়া বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়া অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যি সকালবেলা চলিয়া গেল। বাড়ি ভর্ৎসনা করিয়া দিয়া বলিল, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচাটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আরও কিছু। খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে, বেঁচেছি। তাহার পর আপন মনেই বলিল, এবার এলে দরজা থেকে খ্যাংড়া মেরে বিদায় করে দেব। কিন্তু সেদিন গভীর রাত্রে তাহাদের জর্জর করা নাড়িবার মাত্রই ধরফর করিয়া উঠিয়া প্রথম যে দরজা খুলিতে গেল সে রজনী। অত রাত পর্যন্ত অকারণে সে কেন জাগিয়াছিল কে জানে। সত্যই অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামা কাপড়ে ধুলো কালি লাগিয়াছে, কপালের উপরে পূর্বের যে ক্ষতটার দাগ এখনও মিলায় নাই, তা হইতে আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞেস করিল, এ কি হয়েছে? ও কিছু না বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তাহা দেখিয়া রজনী বিস্ময়ের আর অবধি রইল না। এত টাকা একসঙ্গে সে কখনোই বা দেখে নাই। অঘোর হাত বাড়াইয়া তাহাকেই সেগুলি দিতে চাইতেছিল। রজনী সবাই হাতটাকে সরাইয়া বলিল, না না, ও টাকা আমার চাই না। তাহার মনের সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে ভয়ও তাহার বাড়িয়াছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলো কি? খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পদ কণ্ঠে রজনী বলিল, সত্যি বল দেখি, তুই চুরি করেছিস কিনা? অঘোর তাহার দিকে তাকাইয়া মুচকে একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, বল আমার গা ছুঁয়ে। যদি করেই থাকি ধরা পড়লে কি হতো? কি আর হতো, জেল, আর বেশি কিছু তো নয়, সেই আমার অভ্যেস আছে। রজনী সবাই খানিক চুপ করিয়া দাঁড়িয়া রইল। তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়ে কপালটা কেচেছিস তো? কপালের রক্তটা কাপড় দিয়ে মুছিয়ে অঘোর বলিল, ব্যাটাটা থিল ছুড়ল যে। রজনী হতাশ ভাবে বলিল, অমনি করেই তুই কোনো একদিন মরে যাবি। তা গেলেই বা কার কি? অঘোর দাসের জন্য 3 কুলে কাঁদার কেউ নেই। রজনী তখন কোনো কথা বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘোরের গলায় হাত দিয়ে রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো, রাখবি বল? নিদ্রাজড়িত স্বরে অঘোর বলিল, কি? তুই আর চুরি করতে পারবি না। ঘুমের ঘরে আচ্ছা বলিয়া অঘোর পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাকে নিশ্চিতভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকুনি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করবি না। কাঁচা ঘুম ভাগায় অঘোর চটিয়া গিয়াছে। বলিল, তবে কি ডাকাতি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম কে দেবে? তুই বাজে বকিস নি, ঘুমাতে দে। কিন্তু রজনী ছাড়িল না। আবার তাহার হাতে ঝাঁকানি দিয়ে একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তেই হবে, না হলে এখানে আর আসতে পারবি না। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে বলিয়া অঘোর আবার পাশ ফিরিল। কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা বলিল সেই। বলিল, কাজকর্ম পাওয়া কি এত সোজা রে? আর তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পায়, পুলিশ আর দলের লোকেরা পেছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এ দেশে থাকতে আর তার জো নেই।
রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকে, বলিল, তবে তুই এ দেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘোরের হাস্যধ্বনি শোনা গেল। বলিল, তুই যাবি সঙ্গে? রজনী সত্যিই দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি করে? দুজনেই তাহার পর নীরব। অঘোর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করিল, ঘুমালি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলিল, আমার এখানে কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, যেতে চাইলে তারা ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘোর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দিই? কিন্তু রজনী এ কথার বিশ্বাস নেই। বলিল, সে অনেক টাকা, তুই পারবি কেন? অঘোর দাস ইচ্ছে করলে কি না পারে, তুই বল। তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি একটা কথা বলি, এ কাজে মাঝে মাঝে মায়েরই ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে শুয়ে একটুও স্বস্তি নেই। একেবারে দিল্লি আগ্রায় চলে যাব। রজনী কিন্তু এবার তাহার উৎসাহে বাধা দিয়ে বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমনি চুরি করে তো? সে আমার দরকার নয়। হাত বাড়িয়ে রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অঘোর বলিল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, বাস, তারপর চুরি বিদ্যায় খতম। পরদিন বিকেলবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর কাছে ঢুকিল। রজনী বিস্ময় আনন্দে হাসিয়া বলিল, ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয়? ওর ভেতর শুবি নাকি? অঘোর মুখ টিপে হাসিতে হাসিতে তরঙ্গের তালা খুলিয়া ফেলিল। ভেতরে জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক। অঘোর জামা কাপড় হইতে থালা গ্যালাস পর্যন্ত কত কিছু জিনিসই না কিনিয়া আনিয়াছে। রজনী পরিহাস করিয়া বলিল, ইস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি, আকবুড়া এমন চোয়ালের কাছে মেয়ে দেবে কে? বলিয়া রজনী হাসিতে লাগিল। অঘোর গম্ভীর হইয়া বলিল, না দায় চুরি করে নেব। রজনীর হাসি তাহার পর আর থামিতে চাহে না। গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমানে যাহাদের প্রেত কম্পিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদের স্বাদ হয়। ভাবির সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। রজনী বলিয়াছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুজে তাই সব সহ্য করব এমন মনে করিস না। রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। অঘোর বলিয়াছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নই, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে একটু বেচাল দেখলে আর আস্ত রাখবো না। সেই রাত্রে অঘোর আবার বাহির হইল। আর 20টা টাকা হইলেই রজনীর ঋণ সমস্ত শোধ হইয়া যাইবে। অঘোর তাহাদের বিদেশ যাওয়ার উপকরণস্বরূপ অকারণে অনেকগুলি বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়া আসিয়াছে। রজনী সেইগুলাই বেচিয়া টাকা জোগাড় করিবার কথা বলিয়াছে। অঘোরের আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নাই, কিন্তু অঘোর সে কথায় হাসিয়াছে মাত্র। বলিয়াছে, অঘোর দাস জিনিস বিলিয়া দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাঁধা ছাঁধা করে সব ঠিক করে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতেই কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতের কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার ঠাটটুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া চলিতেছে। ছোটোখাটো অপরাধের বিচারে রায় দিতে বিলম্ব হওয়ার কথা নয়। অনেকগুলো অপরাধীর বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় আসিয়া বিষম গোলমাল শুরু করিয়া দিল। বুড়ো মদ্য ছাড়া পাইবার জন্য তার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতের লোকের পক্ষে হাসি সংবরণ করা কঠিন। বিচারক নামটা ভালো করে শুনতে পায় নাই। জিজ্ঞাসা করিতে কোর্ট ইন্সপেক্টর গড়গড় করিয়া যাহা বলিল, তাহার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস। লোকটা দাগি চোর, ইতিপূর্বে 5 জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করতে গিয়া ধরা পড়িয়াছে, ইত্যাদি।
আসামি তখন কাঠগড়া হইতে 2 হাত জড়ো করিয়া কাতরভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছে, হুজুর, ধর্মব্রতা তাহাকে যেন এই একবার মাফ করেন। সে চুরি করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুই লইতে পারে নাই। সে হুজুরে পা ছুঁইয়া ও ঈশ্বর সাক্ষী করে শপথ করিতেছে যে সে আর কখনো এমন কাজ করিবে না। সত্যই সে এ পথ ছাড়িতে দিতে চায়। এইবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে। কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন। পুলিশ প্রহরী একটা রুলের গুতা দিল, কিন্তু লোকটা নাছোড়বান্দা, চোখের জল মুছিতে মুছিতে একই কথা সে বারবার বলিতে লাগিল। লোকটার কান্না একটু অসাধারণ হইলেও এই ধরনের বদমাইশের সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অগরদাসকে জানাইল 5 বছর তাহার জেল হইয়াছে। অগরদাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর যে সে কাণ্ড করিয়া বসিল তাহা একেবারেই অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগড়া হইতে হুঙ্কার দিয়া লাফ মারিয়া উঠিয়া বিচারকে সে আক্রমণ করিয়াছে। পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাহাকে ধরিয়া না ফেলিলে কি যে কেলেঙ্কারি হইত কে জানে। তারপর তাহারা তাহাকে পিছমোড়া করিয়া ধরিয়া রুলের গুতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল। সে উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গজরাইতেছে। বিচারক বয়সে নবীন এবং সত্যই ভালো লোক। তার হৃদয় মন এখনো কঠিন হইয়া উঠে নাই। বিচার জিনিসটা এখনও তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র নয়। আসামির পেছনে রক্তমাংসের মানুষ, ইহা এখনও তাহার স্মরণে আছে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এই প্রকার আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়েছিলেন। মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারে গূঢ় কোনো অর্থ থাকিলেও থাকিতে পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নতুন করিয়া বিচার হইল। বিচারক মহাশয় এবার শাস্তি যথাসম্ভব লঘু করিয়া দিয়া বলিলেন এবং মনে মনে সংকল্প করিলেন যে তাহার সম্বন্ধে কর্মচারীকে দিয়া ভালো করিয়া খোঁজ লইবেন। বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছে। তাহারই বা দোষ কি? অগরদাস এখনও জেলে পচিতেছে। নিরবচ্ছিন্ন বর্ষার রাতে এখনও নিশ্চল কলিকাতার একটি কর্দমাক্ত নোংরা কুৎসিত পথের ধারে কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূমশিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিতে করিতে গভীর রাত্রে পর্যন্ত এখনও নিশ্চল বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাইয়া প্রতীক্ষা করে। শেষ হলো আজকের গল্পপাঠ প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে। গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।